গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতা। এই কবিতাটি কবিতাটি আলোচনা যাওয়ার পূর্বে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু আলোচনা করব। যে মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্ত যখন হিন্দু কলেজে পড়েন, হিন্দু কলেজ থেকে তিনি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন। তারপরে তিনি একজন প্রথিতযশা শিক্ষক ডি রোজিও তার সান্নিধ্যে আসেন। তার সান্নিধ্যে আসার পরে তিনি তার ইংরেজি ভাষার প্রতি অনুরাগ জন্মে এবং ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে তিনি চেষ্টা করেন যে কিভাবে ইংরেজি ভাষায় সাহিত্য অর্জন করা যায় এবং খুব দ্রুত খ্যাতি লাভ করা যায়। এই যে একটা মোহ, এই মোহের কারণেই তিনি কি করেন, 1842 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার নামের পূর্বে মাইকেল নামটি জড়িত হয়। তারপরে তিনি মনে করেছিলেন যে ধর্মান্তরিত হওয়ার পরে হয়তো তার যে সাহিত্যগুলো, এই সাহিত্যগুলো ইংরেজ সমাজে সমাদৃত হবে। কিন্তু যখন তিনি প্যারিসে যান, ফ্রান্সের ভার্সাই নগরীতে যান, সেখানে যাওয়ার পরে তার যে সাহিত্যগুলো অর্থাৎ ক্যাপটিভ লেডি, বন্দি নারী, তিনি একটি সাহিত্য রচনা করেন, কাব্য রচনা করেন, কিন্তু ইংরেজি ভাষায় সেটা সমাদৃত হননি। তারপরে তার ভুল ভাঙে যে না, আমি কি ভুল করছি, আমার যে বাংলা ভাষা রয়েছে, যে ভারতীয় পুরাণ রয়েছে, সেই পুরাণের মধ্যেই তো সাহিত্যের অজস্র ভাণ্ডার রয়েছে, আমি কেন দূর দেশে পড়ে আছি, অর্থাৎ আমার মাতৃভাষার যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য রচনা করা উচিত। এই কারণে তিনি বলেছেন যে স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়া দিলা পরে, অর্থাৎ তিনি দিব্য জ্ঞান লাভ করেছেন, যেটাকে বলা হয় ঐশ্বরিকভাবে জ্ঞান লাভ করা। সেই দিব্যকর্ণ বা দিব্য জ্ঞানের মধ্য দিয়ে তিনি কি করেন, বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে গ্রহণ করার পরে ব্যক্তিগত জীবনে তার অনেক ক্ষতি সাধিত হয়, কিন্তু আমাদের বাংলার যে সাহিত্য অঙ্গন রয়েছে সেই সাহিত্য অঙ্গন অনেক সমৃদ্ধ হয়। মাইকেল মধুসূদন দত্তের ক্ষতিটা কিভাবে হয়, অর্থাৎ তার পরিবার তাকে ত্যাগ করে, সমাজ তাকে ত্যাগ করে, সমাজে তিনি সমালোচিত হন, নিন্দিত হন। কিন্তু আমাদের সাহিত্যের যে ভাণ্ডার রয়েছে সেই সাহিত্য ভাণ্ডারে প্রথম আধুনিক যদি বলি আমরা নাটক, সেই নাটকটা মাইকেল মধুসূদন, সার্থক নাটকটা মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে আসে। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, সেটা মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে আসে। প্রথম সার্থক মহাকাব্য রচিত বাংলা, সেটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। প্রথম সার্থক যদি আমরা বলি যে কাব্যনাট্য, বা সেটাও তিনি রচনা করেন। প্রথম সনেট রচনা করেন বাংলা সাহিত্যে, অক্ষরবৃত্ত ছন্দের পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে পাই। অর্থাৎ এই যে এত কিছু, সবকিছু মাইকেল মধুসূদন দত্তের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আসে। এবং বাংলা ভাষায় প্রথম সার্থক প্রহসন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এ দুটো মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। এই প্রথিতযশা সাহিত্যিক তিনি 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার সাহিত্যগুলোর মধ্যে আমরা যদি একটু কষ্ট করে বলি যে তার অমর কীর্তি বলা হয় মেঘনাদ বধ কাব্য, যেটা তোমাদের অবজেক্টিভ আসে। তার অন্যান্য রচনাগুলোর মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা বলি, যেটা হলো সনেট, 107টি সনেটের সংকলন। এবং তার যে কবি মাতৃভাষা বা বঙ্গভাষা, সেখানে 102টি সনেটের সংকলন রয়েছে। এবং বাংলা ভাষায় তিনি প্রথম সনেটকে শেক্সপিয়ার এবং পেত্রাকের যে উদ্ভাবিত যে সনেট, তার বাইরে এসে ভিন্ন ধারার, ভিন্ন আঙ্গিকের একটি সনেট রচনা করেন, যেখানে কবি মিল্টনের একটু ভাবার্থ রয়েছে। আমরা পরে সনেট যখন পড়বো তখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো মোটামুটি এই হলো। তারপরে তার নাটক রয়েছে কৃষ্ণকুমারী, নিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসন বলেছি একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর, ছন্দ এবং সনেট কবিতা তিনি প্রবর্তন করেন এবং এগুলোর মধ্যে তিনি বাংলা সাহিত্যকে একটি নতুন মাত্রা, নতুন দিগন্ত দান করেছেন বাংলা সাহিত্যকে। আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি পড়ব। এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে, আমি লিখে নিয়েছি যে উৎস হলো চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। আর পাঠের উদ্দেশ্য হলো
স্মৃতিচারণের মধ্য দিয়ে, বিদেশে বসে তিনি যেহেতু কপোতাক্ষ নদের মধ্য দিয়ে তিনি কি করেছেন, এই বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের প্রতি একটা স্মৃতিচারণা করেছেন। এই কারণে বলা হচ্ছে যে, বলছি যে স্মৃতি কাতরতা বা প্রকৃতি প্রেমের মধ্য দিয়ে তিনি যে স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে, শিক্ষার্থীরা সেই বিষয়টা জানতে পারবে। অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের জাগরণ ঘটবে। আর মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মধ্যে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো স্মৃতিকাতরতার মধ্য দিয়ে দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এই বিষয়গুলো আমরা এখানে দেখব। তারপরে আমি একটা লাইন লিখেছি যে কপোতাক্ষ নদ কোন ধরনের কবিতা। কপোতাক্ষ নদ হলো সনের জাতীয় কবিতা। আবার বলছি, কপোতাক্ষ নদ হলো সনের জাতীয় কবিতা। এখন সনের জাতীয় কবিতা যেহেতু, সনেট কাকে বলে সেই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া উচিত। দেখো, একটিমাত্র অনুভূতি বা একটিমাত্র অখণ্ড ভাব কল্পনা বা অনুভূতি কণা যখন 14 অক্ষর সমন্বিত, কখনো 18, ব্র্যাকেটে দিয়েছি, এটা হবে কখনো 18। অর্থাৎ আবার বলছি, একটি মাত্র অখণ্ড ভাব কল্পনা বা অনুভূতি কণা যখন 14 অক্ষর সমন্বিত, কখনো 18 অক্ষর, চতুর্দশ পংক্তিতে, পংক্তি মানে লাইন, চতুর্দশ পংক্তিতে একটি বিশেষ ছন্দ রীতিতে আত্মপ্রকাশ করে, তখন তাকে সনেট বলে। তাহলে আবার বলছি, সনেট, তাহলে আমরা একটু এখান থেকে বৈশিষ্ট্য নিতে পারি। সনেটে কি থাকে, কবির মনের একটি মাত্র ভাব কল্পনা থাকবে, তারপর অনুভূতি করা থাকবে, সেটা কি হবে 14 অক্ষর বা কখনো 18 অক্ষর হতে পারে, এবং 14 লাইনের মধ্য দিয়ে, 14 পংক্তি মানে 14 লাইনের মধ্য দিয়ে সেই সনেট কবিতাটা কি করবে, আত্মপ্রকাশ করবে। এটা হলো সনেটের বৈশিষ্ট্য। তো তোমাদের যে কপোতাক্ষ নদ কিভাবে ছন্দ বিন্যাস করা হয়েছে সেই বিষয়গুলো এখানে দেয়া আছে, আমি দিয়েছি। তা আমরা একটু পড়বো যে সনেটটা কোথা থেকে আসলো, সনেটের রচয়িতা কে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। দেখো, সনেট শব্দটি এসেছে ইতালীয় শব্দ সনেটা থেকে। আমি আবার বলছি, সনেট শব্দটি ইতালীয় শব্দ সনেটা থেকে এসেছে। এই সনেট হলো এক ধরনের মনময় কবিতা। আবার বলছি, সনেট হলো এক ধরনের মনময় কবিতা যার অর্থ হলো মৃদু ধ্বনি। তাহলে সনেট শব্দের অর্থ হলো মৃদু ধ্বনি বা গান। আমরা দেখি ইতালিয়ান কবি পেত্রাক, তিনি প্রথম সনেটের জন্ম দেন, এবং তিনি, এই যে শ্রীশচন্দ্র দাস, তিনি সনেটের সংজ্ঞা দিয়েছেন। আমি যেটা বলেছি এটা হলো শ্রীশচন্দ্র দাস রচিত সংজ্ঞা, সেখানে তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। সনেটের লাইন বা মাত্রা বিন্যাস, সেই বিন্যাসগুলো আমরা বলবো পরে। তো মাইকেল মধুসূদন দত্ত এই সনেটটা কিভাবে লিখলেন, তিনি যেহেতু ইংরেজি সাহিত্য পড়েছেন এবং ইংরেজি সাহিত্যে তার সাথে তার একটা যোগাযোগ ছিল, সেই কারণে তিনি পেত্রাক, শেক্সপিয়ার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ এই কয়েকজন ব্যক্তির যে ছন্দবিন্যাসগুলো, সেই ছন্দবিন্যাসগুলো নিয়ে নিজের মতো করে একটি ছন্দ রচনা করলেন। তো যে মিল্টনের যে ছন্দগুলো রয়েছে, সেখানে ছন্দবিন্যাস ছিল ক খ ক খ, গ ঘ গ ঘ, ও চ ও চ, স চ, অর্থাৎ স স, এই হলো ছন্দবিন্যাস। কিন্তু মূল যে পেত্রাকীয় সনেট, সেখানে ছন্দবিন্যাসে যদি আমরা যাই, সেখানে থাকবে ক খ খ ক, ক খ খ ক, গ ঘ ও, গ ঘ ও, অর্থাৎ অষ্টক এবং ষষ্ঠ এই মিল বিন্যাস তোমার যে থাকে সেটা মেনে চলেননি শেক্সপিয়ার। এই ছন্দবিন্যাসটা করেছেন, সেখানে তিনি এইগুলো মেনে চলেননি। কিন্তু পেত্রাক তিনি সনেটের একটা বিশেষ রীতি দেন, সেটা হলো ক খ, আমরা যদি বলি ক খ খ ক, গ ঘ গ ঘ ও ও, এই যে মিল বিন্যাসগুলো, এইগুলো কিন্তু তোমরা যখন কপোতাক্ষ নদ কবিতা আমি বিশ্লেষণ করে দেখাবো, সেখানে তিনি মেনে চলেননি। তো আমরা একটু সনেটের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো
দেখে নেই সংজ্ঞা থেকেই। এর আগে একবার বলেছি, আবার একটু বলছি যে সনেটের বৈশিষ্ট্যগুলো কি থাকে। যে সনেটের বৈশিষ্ট্যগুলো বলছিলাম, একটি মাত্র অখণ্ড ভাব কল্পনা থাকবে, সেখানে চতুর্দশ অক্ষর থাকবে, অর্থাৎ 14 অক্ষর থাকবে, 14 মাত্রা থাকবে। আমরা দেখাবো কিভাবে 14 মাত্রা বিন্যাস করা হয় সনেটের। সনেটে অষ্টক এবং ষষ্ঠক দুটো ভাগ থাকে। সনেটে অষ্টক থাকে, অর্থাৎ যে ভাবটা, সেই ভাবের বহিঃপ্রকাশ থাকে, লেখকের মনে যে ভাব থাকে সেই ভাবের বহিঃপ্রকাশ। আর শেষে যে 6 লাইন থাকে সেই ষষ্ঠকে থাকে তোমার ভাবের পরিণতি। সনেটের ভাবে বা ভাষায় গভীরতা থাকে এবং ঋজুতা থাকে, অর্থাৎ ভাবে থাকবে গভীরতা, ভাষায় থাকবে ঋজুতা, অর্থাৎ সহজ সরল একটা ভাব থাকবে। আর সনেটের বিশেষ নির্মাণ রীতি যেটা রয়েছে সংজ্ঞা অনুযায়ী সেটা মেনে চলতে হবে। এই হলো সনেটের মূল বিষয়। এখন আমরা চলে যাচ্ছি তোমাদের যে কবিতাটা রয়েছে সেই কবিতার সনেটে দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এখানে যে বিষয়টি রয়েছে দেখো, আমি সনেটের তোমাদের যে কপোতাক্ষ নদ কবিতা রয়েছে সেই কবিতাটি প্রথম 2 চরণ বা 2 লাইন লিখেছি। সেখানে দেখো, এখানে আরবি হরফের মতো কতগুলো দাগ দিয়েছি, এই দাগগুলোকে বলা হচ্ছে মাত্রা। মাত্রা আসলে সাধারণত 3 ভাগে, একটা হলো স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত। তো এই মাত্রাগুলো কি, অর্থাৎ আমরা যখন কোনো অক্ষরকে বিশ্লেষণ করি, সেই অক্ষরকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা মাত্রা ব্যবহার করি। এখানে শুধু তোমাদের এইটুকু বলে দেই যে সনেটের ক্ষেত্রে যেখানে অক্ষরবৃত্ত ছন্দ বা সনেটের ক্ষেত্রে যে মাত্রা বিন্যাসটা হবে সেই মাত্রা বিন্যাস হবে, এটা হচ্ছে 1 2 3। এখানে যখন একটা দাগ দিয়েছি এটা হলো এক মাত্রা, অর্থাৎ দেখো সতত, আমি যখন একটি অক্ষর উচ্চারণ করি সেটাকে বলা হচ্ছে এক মাত্রা। যেমন তোমরা টিচার উচ্চারণ করো, দেখো TEACHER, টিচার শব্দটি ভাগ করলে আমরা অক্ষর পাই কয়টা? 2টা, অর্থাৎ সেখানে মাত্রা বিন্যাস 2টাই পাচ্ছি। এখানে দেখো স্বরবৃত্ত যদি করি তাহলে সেখানে বদ্যাক্ষরগুলো বা মুক্তাক্ষর, সেখানে মুক্তাক্ষর সব অক্ষরগুলো এক মাত্রা পায়। মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্যাক্ষর 2 মাত্রা পায়। অক্ষরবৃত্ত ছন্দে মাত্রাক্ষর এক মাত্রা এবং বদ্যাক্ষর যদি শব্দের শেষে থাকে তাহলে 2 মাত্রা, মাঝে যদি থাকে তাহলে এক মাত্রা। আর যদি একটি শব্দ হয় বদ্যাক্ষর তাহলে সেখানে হবে 2 মাত্রা। তাহলে এখানে আমি দেখাচ্ছি, ঠিক দেখো, স ত ত যদি উচ্চারণ করে আমি, স একটা, ত একটা, ত একটা, স ত ত। হে একটা শব্দ, এক মাত্রা পেয়েছে এখানে। সতত হে নদ, সতত হে নদ। আমি বলেছিলাম যে যদি শব্দের মাঝে থাকে বা শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে বদ্যাক্ষর 2 মাত্রা পায়, প্রথমে এক মাত্রা পায়। তাহলে এখানে দেখো, এবং একটি শব্দ যদি বদ্যাক্ষর হয়, সতত হে নদ, আমি যখন উচ্চারণ করি দেখো নদ এক অক্ষর, তাহলে এখানে বদ্যাক্ষরটা আমি বদ্যাক্ষর টান দিয়েছি, এটাকে বলা হয় বদ্যাক্ষর, এবং 2টা মাত্রা দিয়েছি। সতত হে নদ তুমি, তাহলে তো সে তু মশে মি, তুমি, তাহলে এখানে 1 1 2 মাত্রা পাচ্ছে। তাহলে সতত হে নদ তুমি। আর 2টা পর্বে ভাগ করছি, আমি একটা ভাবে উচ্চারণ করছি, দেখো সতত হে নদ তুমি পরমোর মনে। আবৃত্তি আমরা যখন করব ঠিক তখন কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হয়, ছন্দ এবং মাত্রা বিন্যাসের প্রতি খেয়াল রাখতে হয়, তাহলে আবৃত্তিটা নির্ভুল হয়। তাহলে আমি যখন আবৃত্তি করব তখন আমি উচ্চারণ করতে হবে সতত হে নদ তুমি, সতত হে নদ তুমি পরমোর মনে। তাহলে দেখো পর মোর মনে এক মাত্রা করে হয়ে গেছে। সতত তোমার, দেখো তোমার, মারটা এক শব্দ উচ্চারণ করছি, এই কারণে সেটা একটা অক্ষরে উচ্চারণ করছি, সেই কারণে হচ্ছে বদ্যাক্ষর, এবং শেষে থাকার কারণে বদ্যাক্ষর 2 মাত্রা হয়েছে। সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত তোমার কথা ভাবি এ একটা পেয়েছে এবং বিরলে, এগুলোতে সবগুলো একটা করে মাত্রা পেয়েছে বলে আমি একটা চিহ্ন দিয়ে, অর্থাৎ চন্দ্রবিন্দু মধ্যে একটা গুল চিহ্ন দিয়ে একটা করে মাত্রা দিয়েছি। তাহলে এইভাবে ছন্দ বিন্যাস করতে হয়। তাহলে এখানে আমরা যেগুলো পাচ্ছি সেটা হলো, এখানে আমি পাচ্ছি 8টা এবং এখানে পেয়েছি 6টা, তাহলে 8 + 6 14। এখানেও পেলাম 3 3 এই 2 মাত্রা মানে 2টা গণনা করতে হবে, তাহলে 3 3 6 8, 8 + 6 14। তাহলে
আমরা যখন কপোতাক্ষ নোটটা সম্পূর্ণ বিশ্লেষণ করব, তাহলে আমরা দেখব যে পর্ব বিন্যাস 8+6 8+6 অর্থাৎ 14টা করে প্রত্যেকটা পংক্তিতে এরকম মাত্রা বিন্যাস রয়েছে। এটাই হলো 14 পংক্তির সম্পূর্ণ জায়গায় এভাবে মিল বিন্যাস থাকতে হবে। এবং শেষে আমাদের কি থাকতে হবে, শেষেও একটা মিল বিন্যাস থাকতে হবে সনেটের। ধরো, সতত হেন তুমি পর মোর মনে ক, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে আছে যেহেতু খ ধরলাম, সতত হেন তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এটাকে আমি খ ধরলাম 8+6। তারপরের লাইন যদি ধরি, সতত যে মতি লোক নিশার স্বপনে 8+6, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলে কলে। তাহলে দেখো, মনে স্বপনে, আমি যদি স্বপনে লিখতাম এখানে লাইনটা যে সতত যেমতি লোক নিশার স্বপনে, তাহলে এখানেও নিয়ে রয়েছে, এখানেও নিয়ে রয়েছে, তাহলে ক ক। তারপরের লাইন হলো শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে, তাহলে এখানে ল রয়েছে, পরের লাইনেও ল রয়েছে, অর্থাৎ এক লাইন পরে কি রয়েছে, ল রয়েছে, তাহলে খ তার খ। তাহলে আমি প্রথমে পেলাম ক খ ক খ। তারপরে দেখো, জুড়াই একা নামি ভ্রান্তির ছলনে, নেটাকে আমরা ধরেছি ক, তাহলে আবার পেলাম ক। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, তাহলে আবার ল পেলাম খ। দুগ্ধ শ্রুতরুতি তুমি মাতৃভূমি স্তরে, ন পেয়েছি, তার মানে আবারও ক। আর কি হে হবে দেখা যতদিন যাবে, দেখো এখানে এসে আমরা কি পেলাম, অন্য একটা জিনিস পেলাম, ব পেলাম শেষ লাইনে, তাহলে অন্ত মিলে শেষে আমরা কি পেলাম, অন্তে এসে ব পেলাম, এটাকে আমরা ধরবো গ। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, তাহলে আমরা ব পেলাম ত পেলাম, আগের দুইটা যে বর্ণ পেয়েছিলাম তার থেকে আলাদা, তাহলে আগেরটা যদি গ ধরে থাকি তাহলে এটা ধরবো ঘ। তারপরে হলো বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, তাহলে আমরা আবার বে পেলাম গ। বঙ্গজ জনের কানে সখে সখা রীতে, ত পেলাম হবে ঘ। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, আবার দেখো বে পেলাম হলো গ। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, ঘ। অর্থাৎ এইখানে মধুসূদন দত্ত আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রত্যেকটার মধ্যে কি করেছেন, অর্থাৎ এক ধরনের অন্তমিল রেখে দিয়েছেন। তো এই অন্তমিল থাকার কারণে দেখো যে 8+6 আমরা মাত্রা বিন্যাস ঠিকই পেলাম, গ ঘ পেলাম সঙ্গীতে, এটাও পেলাম যে 14টা লাইন, এবং শেষে দুটো চরণ আমরা পেলাম যেখানে আমাদের রয়েছে গ ঘ গ ঘ, এখানে কিন্তু আমরা উর ব্যবহারটা পাই নাই। তাহলে এভাবে আমরা ছন্দ নির্মাণ করব, যে ছন্দর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এভাবে নির্ণয় করতে হবে। আমরা আশা করি খুব শিগগিরই আমরা একটি ক্লাস পাবো, যে আমরা ক্লাসে ফিরতে পারবো। যখন ক্লাসে ফিরবো ঠিক তখন তোমাদের ছন্দগুলো যখন বোর্ডের সামনাসামনি আমরা বলবো, তখন তোমরা প্রশ্ন করার সুযোগ পাবে এবং খুব সহজভাবে বোঝানো সম্ভব হবে। তাহলে এই হলো সনেটের বৈশিষ্ট্য। তাহলে তোমাদের বইয়ের যে শব্দার্থগুলো দেওয়া রয়েছে সেখানে দেখবা সনেট বিষয়ে রয়েছে যে সনেট কি, প্রশ্ন আসে তোমাদের, এরকম প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে, একটি কবি উদ্দীপক দেওয়া হলো, সেই উদ্দীপকটির মধ্যে এরকম মাত্রা বিন্যাসে মিল নেই, অন্ত মিলে মিল নেই, অর্থাৎ সেটা হলো সাধারণ একটা গীতি কবিতা, যাকে বলা হয় ব্যালাড। কারণ এই যে গীতি কবিতাটা, সেই গীতি কবিতার সাথে সনেটের কিন্তু পার্থক্য রয়েছে। গীতি কবিতা হলো যেখানে সাধারণত বক্তার মনের ভাব, অর্থাৎ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ হিউম্যান ফিলিংস, যেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, সেটাই হলো গীতি কবিতা। অর্থাৎ যেখানে বক্তার মনের ভাব অখণ্ডভাবে প্রকাশ পায়, সেখানে এইরকম কোনো মাত্রা বিন্যাস কোনো কিছু থাকে না, সেটা হলো গীতি কবিতা, অর্থাৎ একেবারে ব্যক্তিগত কবিতা। আর এখানে একটা কাঠামো নির্ধারণ করে দেয়া আছে, এই সনেটের কাঠামো, এর বাইরে সাহিত্যিক যেতে পারবেন না, এই কারণে এটা ভিন্ন একটা কবিতা। তাহলে এই বিষয়ে তোমাদের উদ্দীপক থাকে এবং প্রশ্ন আসে। তাহলে আমরা যেটুকু আলোচনা করলাম যে সনেট বিষয়টা কি, সেই বিষয়টা আলোচনা করলাম, মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম। এইটুকু বিষয় আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কবিতার শিখন ফল নিয়ে আলোচনা করব, কবিতায় কোন কোন বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে, জ্ঞান অনুধাবন এবং কবিতাটা বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।